ছেলেটি নাইট ডিউটি থেকে ফিরছিল। নির্জন ঝোপের মধ্যে একাকী একটি মেয়েকে পেল। এরপর যা ঘটল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি শিবপুর শহরের একটি সত্যি ঘটনা। তখন রাতের বেলা এবং রাস্তাঘাট ধীরে ধীরে নির্জন হয়ে আসছিল। সেই রাস্তা দিয়েই কারখানার শিফট শেষ করে ফাহিম নিজের বাইকে করে তার রুমের দিকে ফিরছিল। প্রতিদিনের মতোই একই ক্লান্তি, একই নীরবতা এবং একই একাকিত্ব। ফাহিমের জীবন খুব সাধারণ ছিল। সকালে কাজ, সন্ধ্যায় ফেরা এবং রাতে একা রুমে থাকা। খুব বেশি বন্ধু ছিল না, বেশি কথাও বলতো না। সে শুধু নিজের কাজ করত এবং নিজের প্রয়োজন মেটানোর মতো উপার্জনে খুশি থাকার চেষ্টা করত। কিছুক্ষণ পর রাস্তায় হঠাৎ তার প্রস্রাবের বেগ পেল। সে বাইকটি রাস্তার পাশে দাঁড় করালো এবং ঝোপের দিকে এগিয়ে গেল। যেইমাত্র সে তার প্যান্টের চেন খুলল, ঠিক তখনই সামনের ঝোপ থেকে কেউ একজন উঠে দাঁড়ালো। ফাহিম ঘাবড়ে গেল। হঠাৎ সামনে একটি মেয়ে। মেয়েটিকে দেখে তার শরীর শিউরে উঠল। সে সাথে সাথে চেন বন্ধ করে নিল। মেয়েটি কিছু না বলে তার দিকে না তাকিয়ে দ্রুত পায়ে অন্যদিকে হাঁটতে শুরু করল। ফাহিমের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগল। এত রাতে নির্জন রাস্তা, ঝোপঝাড় এবং একটি একা মেয়ে। তার মন মানল না। সে বাইক সেখানেই ফেলে মেয়েটির পিছু নিল। আরে শুনুন, দাঁড়ান, ফাহিম ডাক দিল। মেয়েটি হাঁটার গতি বাড়িয়ে দিল। অন্ধকারে কেবল তার ছায়া দেখা যাচ্ছিল। ফাহিমের বুক ধুকধুক করছিল, কিন্তু সে পিছু পিছু হাঁটতেই থাকল। প্রায় ১০০ কদম এগিয়ে সে মেয়েটির হাত ধরে ফেলল। ছাড়ুন আমাকে, মেয়েটি চিৎকার করে উঠল। নইলে আমি চিৎকার করে লোক জড়ো করব। ফাহিম বলল, চিৎকার করুন, অন্তত লোকজন তো আসবে, কিন্তু আমি আপনাকে মরতে দেব না। ট্রেনটি বিকট শব্দ করে পাশ দিয়ে চলে গেল। বাতাসে ধুলো উঠতে লাগল। মেয়েটি মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। সে ফাহিমকে মারতে শুরু করল, আছড়াতে লাগল। সবাই আমাকে শুধু কষ্ট দেয়, বেঁচেও থাকতে দেয় না, আবার মরতেও দেয় না। ফাহিম চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলল, অন্তত ১০ মিনিট আমার কথা শুনুন, তারপর যা মন চায় করবেন। মেয়েটি ক্লান্ত হয়ে পড়েছিল। সে বসে পড়ল। আমার নাম নিধি, সে ভারী গলায় বলল। ফাহিম বলল, আমার নাম ফাহিম। দেখুন, আমিও কোনো বড় মানুষ নই, একজন সাধারণ শ্রমিক। কিন্তু এতটুকু জানি যে জীবন দেওয়া কোনো সমস্যার সমাধান নয়। নিধি মাথা নাড়ল। আমার কোনো ঘর নেই, কেউ নেই। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল। আজ রাতে আমার রুমে চলুন, সকালে যা ভালো মনে হয় করবেন, আমি আপনাকে জোর করে আটকে রাখব না। নিধি তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আপনি এসব কেন করছেন? ফাহিম সোজা জবাব দিল, কারণ আজ যদি আমি আপনাকে ছেড়ে দিই, তবে হয়তো কাল কেউ আপনার লাশ খুঁজে পাবে। নিধি চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে। তারা দুজন বাইকে করে রুমে পৌঁছল। একটি ছোট ভাড়ার রুম। ভেতরে শুধু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল। ফাহিম চা বানালো, খাবার বের করল। নিধি কিছুই খেল না। ফাহিম বলল, ঠিক আছে, যখন মন চায় খাবেন। সে চারপাইটা নিধিকে দিল এবং নিজের নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়ল। সে নিজের মুখ কম্বল দিয়ে ঢেকে নিল। কিছুক্ষণ পর ফাহিম শুনতে পেল নিধি উঠেছে। সে রান্নাঘরের দিকে গেল, খাবার বের করল এবং তার কাছে এসে বলল, উঠুন, খেয়ে নিন। ফাহিম উঠে বসল। আপনিও খাবেন? নিধি মাথা নাড়ল। দুজন প্রথমবারের মতো একসাথে বসে খাবার খেল। কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। রাতটা কোনো মতে কেটে গেল। ভোর ৫টায় ফাহিমের ঘুম ভাঙলে সে দেখল নিধি ঝাড়ু দিচ্ছে। আরে, এসব কি করছেন? ফাহিম বলল, ঘুমিয়ে পড়ুন। নিধি বলল, আপনাকে কাজে যেতে হবে। কয়েক ঘন্টা পর ফাহিম উঠল, দেখল রুম পরিষ্কার করা, চা বানানো হয়ে গেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার কি চাই? নিধি ধীর গলায় বলল, শুধু একটুখানি বিশ্বাস। ফাহিম ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হল। যাওয়ার সময় সে কিছু টাকা দিল এবং বলল, কোথাও যাবেন না, সন্ধ্যায় কথা বলব। নিধি মাথা নাড়ল। দরজা বন্ধ হল। রুমে নেমে এলো পিন পতন নীরবতা। আর এখান থেকেই শুরু হল এমন এক সম্পর্কের যা কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং একজন মানুষকে বাঁচানোর চেষ্টা থেকে শুরু হয়েছিল। এমন এক সম্পর্ক যার ভিত্তি সেই রাতের রেলওয়ে ট্র্যাকের পাশে গড়ে উঠেছিল। ফাহিম ডিউটিতে পৌঁছল, কিন্তু তার মন রুমেই আটকে রইল। মেশিনের শব্দ, কেমিক্যালের গন্ধ এবং কাজের চাপ সবকিছুই প্রতিদিনের মতোই ছিল, কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল। বারবার তার চোখের সামনে নিধির মুখ ভেসে উঠছিল।
সে ভাবছিল হয়তো সে আবারও কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে। অন্যদিকে রুমে নিধি একা বসেছিল। প্রথমবারের মতো তার মনে হল এই রুমটা অপরিচিত নয়। দেওয়ালগুলো পুরনো ছিল, জিনিসপত্র সীমিত ছিল, কিন্তু কোনো ভয় ছিল না। সে ফাহিমের দেওয়া টাকাগুলো গুনল, তারপর সেগুলো টেবিলের ওপর রেখে দিল। বাইরে গিয়ে সে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এলো, আটা, সবজি, সাবান। ফিরে এসে সে রুমটা আরও একটু গোছালো, কাউকে দেখানোর জন্য নয়, শুধু নিজের মনে শান্তি পাওয়ার জন্য। সন্ধ্যা হতে লাগল। বাইরে থেকে বাইকের শব্দ এলো। ফাহিম তাড়াতাড়ি ফিরে এসেছিল। তার হাতে কিছু খাবার দাবার ছিল। রুমে পা রেখেই সে থমকে দাঁড়াল। সবকিছু খুব সুন্দরভাবে গোছানো ছিল। এত সব কেন করলেন? ফাহিম জিজ্ঞেস করল। নিধি শান্ত স্বরে বলল, অলস বসেছিলাম। ফাহিম হাসি মুখে বলল, আপনার বিশ্রাম নেওয়া উচিত ছিল, অভ্যেস নেই। নিধি বলল। দুজন একসাথে বসে হালকা খাবার খেল। রাত গভীর হচ্ছিল। ফাহিম কথা তুলল, এবার বলুন, আপনাকে পড়াশোনা শেষ করতে হবে, তাই না? নিধি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু আমার জন্য সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফাহিম বলল, আপনি চাইলে এখানে থেকে পড়াশোনা করতে পারেন, আমার সাধ্যমতো আমি সাহায্য করব। নিধি প্রথমবারের মতো তার দিকে মনোযোগ দিয়ে তাকাল। আপনি আমাকে কেন সাহায্য করছেন? ফাহিম কাঁধ ঝাঁকাল, কারণ কাউকে না কাউকে তো পাশে থাকতে হয়। সেই রাতে দুজন আলাদা আলাদা জায়গায় ঘুমাল, দূরত্ব বজায় রইল, তবে বিশ্বাস ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। পরের দিন সকালে ফাহিম তাড়াতাড়ি উঠল। নিধি আগেই জেগে গিয়েছিল, সে চা বানিয়ে রেখেছিল। চা খেতে খেতে ফাহিম বলল, আজ থেকে একটা নিয়ম, কোনো সিদ্ধান্ত একা নেওয়া যাবে না। নিধি মাথা নাড়ল। দিন কাটতে লাগল। ফাহিম কাজে যেত, নিধি ঘর সামলাত এবং পড়াশোনার প্রস্তুতি নিত। ফাহিম নিজের উপার্জন থেকে কিছুটা অংশ বাঁচিয়ে বই নিয়ে আসত। সে বেশি কথা বলত না, শুধু প্রয়োজন জিজ্ঞেস করত। একদিন ফাহিম বলল, আপনি কলেজে গিয়ে খোঁজ নিয়ে আসুন, কিভাবে আবার পড়াশোনা শুরু করতে পারবেন। নিধি ভয়ে ভয়ে বলল, যদি কেউ চিনে ফেলে, তাহলে আমি সাথে যাব। ফাহিম বলল। তারা দুজন কলেজে গেল। আনুষ্ঠানিকতাগুলো জানা গেল। পথ কঠিন ছিল, কিন্তু বন্ধ ছিল না। নিধির মুখে আবার আশার আলো ফিরে এলো। এদিকে ঘরের কাজেও নিধির একাগ্রতা চোখে পড়ার মতো ছিল। সে সময় মতো রান্না করত, ঘর পরিষ্কার রাখত, কিন্তু কখনো সীমা অতিক্রম করত না। ফাহিমও সীমা বুঝত। দুজনের মধ্যেই সম্মান বজায় ছিল। একদিন সন্ধ্যায় ফাহিম ক্লান্ত হয়ে ফিরল। তার মাথা ব্যথা করছিল। নিধি কিছু না জিজ্ঞেস করেই ওষুধ দিল, পানি রাখল এবং বলল, একটু বিশ্রাম নিন। ফাহিম চোখ বন্ধ করল। ধন্যবাদ, সে ধীর গলায় বলল। রাতে নিধি বলল, আজ আমি নিচে ঘুমাব। ফাহিম বারণ করল, না, আপনি চারপাইতে ঘুমান। দুজনেই নিজেদের জায়গায় শুয়ে পড়ল। নীরবতার মাঝে একটা অদ্ভুত আপন ভাব ছিল। কয়েক সপ্তাহ পর ফাহিম টাকা দিয়ে বলল, জামাকাপড় নিয়ে আসবেন, বইয়ের তালিকাটাও। নিধি অর্ধেক টাকা ফেরত রাখল। প্রয়োজনের বেশি নয়। ফাহিম হাসল। ঠিক আছে। সময়ের সাথে সাথে নিধির আত্মবিশ্বাস বাড়তে লাগল। সে পড়াশোনায় ডুবে যেতে লাগল। ফাহিমকে দেখে সে নিরাপদ বোধ করত। ফাহিমেরও এখন রুমে ফেরার তালা থাকত। একদিন নিধি হঠাৎ জিজ্ঞেস করল, আপনি কখনো প্রেমে পড়েননি? ফাহিম চমকে গেল। এমন কথা কেন জিজ্ঞেস করছেন? এমনি, নিধি বলল, কখনো কারো ফোন আসে না তো, তাই। ফাহিম হালকা হেসে কথাটা উড়িয়ে দিল। এখন পড়াশোনায় মন দিন। নিধি চুপ হয়ে গেল, কিন্তু প্রশ্নটা যেন বাতাসেই রয়ে গেল। অন্যদিকে শহরের অন্য প্রান্তে নিধির পরিবারে তোলপাড় চলছিল। তার নিখোঁজ হবার খবর ছড়িয়ে পড়েছিল। খোঁজ শুরু হয়ে গিয়েছিল, এবং সেই খোঁজের পদধ্বনি ধীরে ধীরে এই রুম পর্যন্ত পৌঁছতে যাচ্ছিল। সেই পদধ্বনি যা এই শান্তিময় জীবনযাত্রাকে ভেঙে চুরমার করে দেবে। সেই রাতে যখন অর্ধেক রাত পেরিয়ে গেছে, রুমে হালকা আলো জ্বলছিল। ফাহিম নিচে পাটিতে ঘুমোচ্ছিল এবং নিধি চারপাইতে। দুজনের মধ্যে সেই দূরত্বটাই ছিল যা শুরু থেকে বজায় ছিল। বাইরের রাস্তায় মাঝে মাঝে কোনো গাড়ির শব্দ আসছিল এবং তারপর আবার নিস্তব্ধতা নেমে আসছিল। হঠাৎ দরজায় জোরে শব্দ হল, ধাড়াম ধাড়াম। ফাহিমের ঘুম ভেঙে গেল। সে ঘাবড়ে গেল, এত রাতে কে আসতে পারে? নিধিও উঠে বসল। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তারপর একটা আওয়াজ এলো, দরজা খোলো, পুলিশ। নিধির শরীর কাঁপতে লাগল। ফাহিম, সে ধীর গলায় ডাকল। ফাহিম উঠল, দীর্ঘশ্বাস ফেলল এবং দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সামনে ৩ জন পুলিশ দাঁড়িয়েছিল।
তাদের পেছনে কয়েকজন লোক ছিল। একজন বয়স্ক মানুষ, একজন মহিলা, একজন যুবক এবং একজন বৃদ্ধ লোক। নিধি তাদের দেখা মাত্রই তার চোখে জল চলে এলো। বাবা, মামা, তার বাবা শিবনাথ, সৎমা কিরণ, বোন পায়েল, ভগ্নিপতি এবং মামা গোবিন্দ সবাই সামনে দাঁড়িয়েছিল। পুলিশ রুমের চারপাশে চোখ বোলালো। মেয়েটি এখানেই থাকে? একজন কনস্টেবল জিজ্ঞেস করল। নিধি এগিয়ে গেল। হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতেই এখানে আছি। পুলিশ ফাহিমের দিকে তাকালো। তুমি কে? ফাহিম শান্ত গলায় বলল, আমি এখানে ভাড়ায় থাকি। উনি নিজের প্রাণ বাঁচাতে আমার উপর ভরসা করে এখানে আশ্রয় নিয়েছিলেন। শিবনাথ রাগে ফেটে পড়ল। এই ছেলেই আমার মেয়েকে ভাগিয়ে এনেছে। নিধি চিৎকার করে উঠল, না, আমি নিজেই এসেছিলাম। কিরণ তাচ্ছিল্যের সুরে বলল, দেখো আমাদের সম্মানের কি অবস্থা করে ছেড়েছে। নিধি উল্টো জবাব দিল, সম্মান তো তখন ছিল যখন আপনারা আমাকে পুড়তে দিয়েছিলেন। রুমে নীরবতা নেমে এলো। পুলিশ কড়া গলায় জিজ্ঞেস করল, কোনো খারাপ কিছু হয়েছে? নিধি স্পষ্টভাবে বলল, না, এনার সাথে আমি সব সময় নিরাপদ বোধ করেছি। উনি কখনো আমার দিকে খারাপ নজরে তাকাননি। ফাহিম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে কিছুটা ঘাবড়ে যাওয়ার ছাপ থাকলেও সে নজর নামায়নি। পুলিশ তাদের ঘুমানোর জায়গা দেখল। একটা চারপাই, নিচে একটা পাটি। একজন কনস্টেবল বলল, দেখে তো মনে হচ্ছে না কোনো খারাপ কিছু হয়েছে। কিন্তু মামা গোবিন্দ বলল, আমরা মেয়েকে আমাদের সাথে নিয়ে যাব। নিধি সাথে সাথে বলল, আমি এখন যাব না। পুলিশ কড়া গলায় বলল, না, তোমাকে এখনই যেতে হবে। নিধির চোখ দিয়ে জল পড়তে লাগল। সে ফাহিমের দিকে ঘুরল। এনার শরীর ভালো থাকে না, আমি ওনাকে এভাবে কিভাবে ছেড়ে যাব? ফাহিম প্রথমবারের মতো মুখ খুলল। নিধি, যান, চিন্তা করবেন না। নিধি তার হাত ধরে ফেলল। নিজের খেয়াল রাখবেন, সময়মতো ওষুধ খাবেন, খাবার ছাড়বেন না। ফাহিমের চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। পড়াশোনা ছাড়বেন না। নিধি কাঁদতে কাঁদতে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করল। বই, কাপড়, ছোট ছোট জিনিস, প্রতিটি জিনিস তোলার সময় তার আঙুল কাঁপছিল। দরজার কাছে পৌঁছে সে ঘুরে দাঁড়াল। আমি ফিরে আসব, সে বলল। ফাহিম কিছু বলল না, শুধু মাথা নাড়ল। তারা নিধিকে নিয়ে চলে গেল। দরজা বন্ধ হল। রুমে নিস্তব্ধতা নেমে এলো। ফাহিম সেখানেই মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ পর সে মেঝেতে শুয়ে পড়ল এবং প্রথমবারের মতো হাউমাউ করে কাঁদতে লাগল। রুমটা আগের মতোই ছিল, কিন্তু এখন তাতে আর কোনো প্রাণ ছিল না। অন্যদিকে গাড়িতে বসে নিধি জানলার বাইরে তাকিয়েছিল। তার চোখের জল থামছিল না। সে জানত এখন রাস্তা আলাদা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই নিধিকে শহর থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলো। ফাহিম নিজের চাকরি এবং একাকিত্বের মাঝে ডুবে যেতে লাগল। সময় কাটতে লাগল, কিন্তু দুজনের মনের মধ্যে একটাই প্রশ্ন আটকে ছিল, এই বিচ্ছেদই কি শেষ ছিল, নাকি ভাগ্য এখনও অন্য কিছু লিখে রেখেছে? সময় তাদের আলাদা করে দিয়েছিল, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। নিধি চলে যাওয়ার পর ফাহিমের জীবন বাইরে থেকে দেখলে আবার পুরনো ছকে ফিরে এসেছিল, কিন্তু ভেতর থেকে সবকিছু বদলে গিয়েছিল। রুম একই ছিল, দেয়াল একই ছিল, চারপাই আর পাটিও একই ছিল, কিন্তু এখন সেই জায়গাটা তাকে আর শান্তি দিত না। প্রতিটি কোণ যেন তাকে কামড়াতে আসত। সকালে চোখ খুলতেই তার নজর সবার আগে ঝাড়ুর দিকে যেত, তারপর রান্নাঘরের দিকে, এবং পরক্ষণেই তার মনে পড়ে যেত যে এখন সেখানে কেউ নেই, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। ফাহিম প্রতিদিনের মতো কাজে যেতে শুরু করল, কিন্তু তার মন আর মেশিনে বসত না। কারখানার বিকট শব্দ, কেমিক্যালের গন্ধ, মানুষের কথাবার্তা এবং সুপারভাইজারের মুকুনি, সব কিছুই তার কান পর্যন্ত পৌঁছত, কিন্তু মগজ পর্যন্ত যেত না। সে কাজ করতে থাকত, কিন্তু যেন অন্য কোনো জগতেই হারিয়ে থাকত। সন্ধেয়ে যখন সে রুমে ফিরত, কোনো কথা না বলে এক কোণে বসে পড়ত। অনেক সময় সে নিধি ফেলে যাওয়া বইগুলো হাতে নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকত, পাতা উল্টাত এবং তারপর খুব যত্ন করে সেগুলো ঠিক আগের জায়গায় রেখে দিত, যেন সেগুলো তার সবচেয়ে মূল্যবান সম্পদ। এভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল। দিন গড়িয়ে যেতে লাগল, কিন্তু তার ভেতরের শূন্যতা আরও গভীর হতে লাগল। তারপর একদিন কারখানার নোটিশ বোর্ডে একটা কাগজ ছাঁটানো দেখা গেল। কোম্পানির লোকসানে চলছিল এবং কিছু শ্রমিকের ছাঁটাই হতে যাচ্ছিল। ফাহিম নোটিশটা পড়ল, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেখাল না। তার মনে হল যেন এখন আর কিছুই তার হাতে নেই। পরিস্থিতি যেন তাকে যেখানে খুশি সেখানে টেনে নিয়ে যাচ্ছে। 2 সপ্তাহ পর ছাঁটাই হওয়া শ্রমিকদের তালিকায় তার নামও ছিল। এখন তার না ছিল চাকরি, না ছিল পর্যাপ্ত টাকা। রুমের ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়ল।
বাধ্য হয়ে সে নিজের সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে তার গ্রাম ধর্মপুরে ফিরে এলো। বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। সামান্য কিছু জমিজমা ছিল যা দিয়ে কোনো মতে সংসার চলত। কিন্তু ফাহিমের জন্য সেখানেও কিছুই বদলাল না। সে সেখানেও নিজেকে একাই অনুভব করত। গ্রামের মানুষজন প্রশ্ন করত, শহর থেকে হঠাৎ ফিরে এলে কেন? কাজ কি ছুটে গেল? ফাহিম প্রতিটি প্রশ্নের জবাবে শুধু মাথা নেড়ে উত্তর দিত। তার কাছে বলার মতো কিছুই ছিল না। অন্যদিকে নিধিকে তার মামা নিজের সাথে নোয়াপুরে নিয়ে গিয়েছিলেন। সেখানে সে পুনরায় পড়াশোনা শুরু করার সুযোগ পেল। প্রথমে সে তার অসম্পূর্ণ পড়াশোনা শেষ করল, তারপর উচ্চতর কোর্সে ভর্তি হল। শুরুটা তার জন্য একেবারেই সহজ ছিল না। নতুন মানুষ, নতুন পরিবেশ এবং অতীতের কষ্টও ছিল। কিন্তু সে হাল ছাড়েনি। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে এবার সে আর পিছু হটবে না। রাতের নিস্তব্ধতায় সে প্রায়ই ফাহিমের কথা ভাবত। তার বারবার সেই অন্ধকার রাতের কথা মনে পড়ত, যখন একজন অচেনা মানুষ কিছু না ভেবেই তার প্রাণ বাঁচিয়েছিল। সেই স্মৃতিই তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিত। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। ফাহিম গ্রামে প্রায় 1 বছর কোনো মতে কাটাল। যখন পরিস্থিতি আরও খারাপ হতে লাগল, তখন সে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল এবং কাজের সন্ধানে রাজনগর চলে গেল। সেখানে সে একটা ছোটখাটো চাকরি পেল। জীবনযাপন করা কঠিন ছিল, বেতন কম ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়েছিল। সে জানত যে এখন থেমে যাওয়া তার জন্য কোনো বিকল্প নয়। অন্যদিকে নিধি 2 বছরের মধ্যে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিল। সে পড়াশোনা শেষ করেছিল, নতুন দক্ষতা অর্জন করেছিল এবং অবশেষে একটি বড় কোম্পানিতে ভালো চাকরি পেয়েছিল। এখন সে আত্মনির্ভরশীল ছিল। তার চেহারায় আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে উঠত। কিন্তু মনের কোনো এক কোণে ফাহিমের স্মৃতি আজও সজীব ছিল। অনেক সময় তার মন চাইত তাকে খুঁজে বের করার, কিন্তু না তার কাছে কোনো ফোন নম্বর ছিল, না কোনো ঠিকানা। আর ফাহিম? সেও কখনো কখনো নিজেকে বলত, হয়তো সবকিছু একটা স্বপ্নই ছিল। তারপর একদিন রাজনগরে ফাহিম একটি ভালো ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেল। বড় কোম্পানি ছিল, উন্নত কেরিয়ারের আশা ছিল। নির্ধারিত দিনে সে সময় মতো সেখানে পৌঁছল। পরিষ্কার পোশাক পরেছিল, হাতে ফাইল ছিল এবং বুক ধুকধুক করছিল। সে রুমের বাইরে বসে নিজের ডাকের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর দরজা খুলল। ভেতর থেকে এক মহিলার গলা ভেসে এলো, পরবর্তী ক্যান্ডিডেটকে পাঠান। ফাহিম উঠে দাঁড়াল, ফাইলটা ঠিক করল এবং রুমের ভেতর পা রাখল। আর যেমনই তার নজর সামনে বসা সেই মহিলার উপর পড়ল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেটা ছিল নিধি। একই চোখ, একই চেহারা, শুধু এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে। নিধির চোখও ঠিক একই মুহূর্তে ফাহিমের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। রুমের চেয়ার, টেবিল আর কাগজপত্র সব যেন ঝাপসা হয়ে গেল। নিধি হঠাৎ তার চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার গলা হালকা কাঁপছিল। ফাহিম, আপনি? রুমে বসা বাকি লোকজন এসব দেখে অবাক হয়ে গেল। ফাহিমের 2 হাত আপনা আপনিই জোড় হয়ে গেল, নমস্তে। এবং সেই এক মুহূর্তেই বছরের পর বছর ধরে জমে থাকা দূরত্ব, দীর্ঘ নীরবতা এবং অসম্পূর্ণ কথাগুলো যেন ভাঙতে শুরু করল। ভাগ্য আবারও তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। নিধি তার চেয়ার থেকে উঠল এবং কিছু না ভেবেই সোজা ফাহিমের কাছে চলে এলো। তার চোখে জল ভরে উঠেছিল এবং ঠোঁট হালকা হালকা কাঁপছিল। রুমে বসা বাকি দুজন এই দৃশ্য দেখে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল না হঠাৎ এসব কি হচ্ছে। তাদের কাছে ফাহিম ছিল শুধুই একজন প্রার্থী, কিন্তু নিধির এমন আবেগপ্রবণ হয়ে যাওয়া পরিষ্কারভাবে বলে দিচ্ছিল যে এই সাক্ষাৎ কোনো সাধারণ সাক্ষাৎ নয়। নিধির গলা ভারী হয়ে এলো। আপনি এখানে কিভাবে? ফাহিম কয়েক মুহূর্ত একেবারে চুপ করে রইল, যেন শব্দগুলো তার গলায় আটকে গেছে। সে নজর নামিয়ে নিল এবং খুব ধীর গলায় বলল, চাকরির জন্য এসেছি। এ কথা শুনতেই নিধি নিজেকে কোনো মতে সামলে নিল। সে দীর্ঘশ্বাস ফেলল, নিজের চোখের জল মুছল এবং রুমে বসা বাকি লোকদের দিকে ঘুরে দাঁড়াল। ইন্টারভিউ এখন বন্ধ রাখুন, সে স্পষ্ট ভাষায় বলল। আমি এনাকে চিনি। বাকি 3 জন একে অপরের দিকে তাকাতে তাকাতে কোনো কথা না বলেই বাইরে বেরিয়ে গেল। রুমের দরজা বন্ধ হল, আর ভেতরে রয়ে গেল শুধু ফাহিম আর নিধি। যেই মাত্র দরজা বন্ধ হল, নিধির বাঁধ ভেঙে গেল। সে ঘুরে দাঁড়াল এবং তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। আপনি কোথায় চলে গিয়েছিলেন? সে কান্না জড়িত কণ্ঠে বলল। আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি, 4 বার ওই রুমটাতেও গিয়েছি। ফাহিমের নজর এখনও মাটির দিকেই ছিল। আমাকে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছিল, সে ধীর গলায় বলল। তারপর গ্রামে চলে যাই। সেখানেও অবস্থা ভালো ছিল না।
পরে এখানে চলে আসি। নিধি কাঁপা কাঁপা হাতে একটি চেয়ার ধরল, যেন নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছে। আপনি কি জানেন, সে আবেগপ্রবণ হয়ে বলল, যদি সেই রাতে আপনি আমাকে না আটকাতেন তাহলে আজ আমি এখানে কখনো থাকতে পারতাম না। ফাহিম মাথা নিচু করে নিল। আমি তো শুধু সেটাই করেছি যা একজন মানুষের করা উচিত। নিধি তার দিকে তাকালো, চোখে দৃঢ়তা ছিল। না, সে পরিষ্কারভাবে বলল, সবাই এমনটা করে না। খুব কম মানুষই থাকে যারা কোনো স্বার্থ ছড়াই কারো জীবন বাঁচায়। সে বাইরে গেল এবং সেখানে দাঁড়িয়েই তার মামা এবং পরিবারের লোকজনকে ফোন করল। এবার সে কাঁদল না, ইতস্তত করল না। সে শান্ত কিন্তু মজবুত গলায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল। যে মানুষটা আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছে, আমি তার সাথেই আমার পুরো জীবন কাটাব। এবার আর কেউ কোনো তর্ক করল না। হয়তো সবাই বুঝতে পেরেছিল যে এখন আর তাকে আটকানো যাবে না। এটা কোনো জেদ ছিল না, বরং কৃতজ্ঞতা এবং মানবতার সাথে জড়িত একটি সিদ্ধান্ত ছিল। 2 মাস পর একটি ছোট কোর্টে তারা দুজন বিয়ে করে নিল। না কোনো ভিড় ছিল, না কোনো হইচই, শুধু কিছু আপন মানুষ, কিছু সই স্বাক্ষর এবং অনেক অনেক সত্যিকারের আনন্দ। কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কোনো রীতিনীতির বোঝাও ছিল না। ফাহিম সেই কোম্পানিতেই চাকরি পেয়ে গেল। পদ ছোট হলেও কাজটি সততার ছিল এবং আত্মসম্মানের সাথে ছিল। নিধি উচ্চ পদে কর্মরত ছিল, কিন্তু তাদের সম্পর্কে কখনো উঁচু নিচু ভেদ আসেনি। আজ দুজন একটি অত্যন্ত সাধারণ কিন্তু শান্তিময় জীবনযাপন করছে। সকালে একসাথে বসে চা পান করে, সন্ধ্যায় সারাদিনের কথা ভাগাভাগি করে এবং রাতে শান্তিতে ঘুমায়। না আছে টাকার অহংকার, না পদের কোনো পার্থক্য। আছে কেবল একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস। কারণ এই গল্পের আসল জয় শুধু ভালোবাসা ছিল না, বরং মানবতা ছিল। আর হয়তো এই কারণেই যে সম্পর্ক এক অন্ধকার রাতে রেলওয়ে ট্র্যাকের পাশে শুরু হয়েছিল, তা আজ পুরো আলোর সাথে সারা জীবনের এক মজবুত বন্ধনে পরিণত হয়েছে। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে মানুষের আসল পরিচয় তার টাকা, পদ বা অবস্থান দিয়ে হয় না, বরং সেই সময় নেওয়া সিদ্ধান্ত দিয়ে হয়, যখন সামনের মানুষটি একদম একা থাকে। কখনো কখনো কোনো স্বার্থ ছাড়া করা একটি ছোট সাহায্য কারো পুরো জীবন বদলে দেয়। আর যে সম্পর্ক মানবতা থেকে শুরু হয়, সেটাই সবচেয়ে মজবুত হয়। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, যদি আপনি ফাহিমের জায়গায় থাকতেন, তাহলে আপনিও কি কিছু না ভেবেই এক অচেনা মেয়েকে সাহায্য করতেন? আর যদি আপনি নিধির জায়গায় থাকতেন, তবে কি আপনিও সেই মানুষের পাশে থাকতেন যে বিপদের সময় আপনার হাত ধরেছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কি করতেন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে গিয়ে থাকে বা আপনাদের ভাবতে বাধ্য করে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন। আর এমন সত্য, আবেগপূর্ণ এবং জীবনের সাথে জড়িত গল্পের জন্য কাহানি বাই প্রভাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন। জয় হিন্দ, জয় ভারত।